দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি মনে হয় বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে নির্বাচনটা আসলে কবে, সংস্কার আগে নাকি নির্বাচন খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিবে এই সরকার, এটি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। এই আলোচনাটায় আরও কিছু যোগ করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা আলোচনার শিরোনাম দিয়েছি ভোটের ভবিষ্যৎ। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে আছেন মোহাম্মদ রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রাশেদ খান, আপনাকে যেটি শুরু করতে চাই, আজকেই কয়েকটি পত্রিকা, বাংলাদেশের কয়েকটি পত্রিকা, দৈনিক বণিক বার্তায় দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দিয়েছেন। আজকে ডেইলি স্টারে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। আমি ডেইলি স্টার দিয়ে যদি শুরু করি, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে তিনি বলেছেন যে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের বিষয়, কারণ দেশের জনগণ প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচন বিষয়ে তার বক্তব্য, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। এই বক্তব্যের মধ্যে তিনি কি আসলে বোঝাতে, আপনি কি বুঝতে পারছেন আসলে? ধন্যবাদ আপনাকে, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দেখেন, প্রধান উপদেষ্টাকে এদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মেনে নিয়েছে এবং কোনো দল আসলে তার বিরোধিতা করে নাই। এবং সরকার যেটি আসলে শুরু থেকে বলছিল যে নির্বাচনের আগে সংস্কার, সেক্ষেত্রেও কিন্তু কোনো দল বিরোধিতা করে নাই। এমনকি বিএনপি, জামাত বা গণ অধিকার পরিষদ, আমি দেখি নাই যে কোনো দলের নেতা বিরোধিতা করছে। কিন্তু দলগুলো প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রোড ম্যাপ দাবি করেছে। এখন এই রোড ম্যাপ দাবি করা যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মনে করেন যে তারা ইলেকশনের তাগিদ দিচ্ছে বা তারা তাড়াহুড়া করে ইলেকশন চাচ্ছে, আমার মনে হয় সেটি আসলে সঠিক নয়। বরং এই দাবি অত্যন্ত যৌক্তিক। একটি পরিকল্পনা, একটি রোড ম্যাপ বা তারা আসলে কি করতে চায়, সেটি আসলে আমরা অবশ্যই নাগরিক হিসেবে একজন সরকারের কাছে, সরকার প্রধানের কাছে আমরা জানতে চাইতে পারি। এখন আমি জানি না, আসলে আমার যেটি মনে হয় যে প্রধান উপদেষ্টা রাগান্বিত, ক্ষুব্ধ, বিরক্ত। সেই জায়গা থেকে তিনি তার আগের যে বক্তব্য ছিল যে আগে সংস্কার পরে নির্বাচন, আমরাও এটি একমত এবং আমরা কিন্তু এই বক্তব্যের সাথে আমরা সম্মতি জানিয়েছি যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার করেন, যেমন বিচার বিভাগের সংস্কার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার, পুলিশের সংস্কার দরকার এবং এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পরে আপনার ইলেকশনটা তারা চাইলে দিতে পারে। তবে কিভাবে আসলে সংস্কারটা পরবর্তী গভর্নমেন্ট এসে করবে, সেটি কিন্তু একটি রূপরেখা বা একটি চার্টার তারা তৈরি করবে এবং সেখানে সকল দলের যারা সভাপতি, সাধারণ সম্পাদক বা যাদেরকে মনে করে এবং একই সাথে অন্যান্য স্টেক হোল্ডার যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, সবার সাইন বা স্বাক্ষর সেখানে নিবে। ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র আসলে সামনে পরিচালিত হবে। বা যেহেতু রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকার যদি 2 বছর এমনকি 5 বছর থাকলেও সকল প্রতিষ্ঠানের সংস্কার তারা কিন্তু করতে পারবে না। এখানে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলছিলেন যে কয়েকটা সংস্কার করা যেতে পারে কয়েকটা প্রতিষ্ঠানে, আপনার কাছে কি মনে হয় এই প্রতিষ্ঠানগুলো সংস্কার আসলে কতটা সময় লাগতে পারে? দেখেন, সেনাপ্রধান তিনি 1.5 বছরের কথা বলেছেন যে এই সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে 1.5 বছর মানে 18 মাস সহযোগিতা করবে। তার এই বক্তব্যের বিরোধিতা কেউ করে নাই, বরং সবাই গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে 1.5 বছর তাদের প্রয়োজন বা তারা যদি মনে করে না আমাদের আরও বেশি সময় প্রয়োজন, সেক্ষেত্রে তারা দলগুলোর সাথে বসবেন, আলোচনা করবেন এবং একটি রূপরেখা তারা তৈরি করবেন। তো আমার কথা হলো যে তিনি আগেই বললেন যে আসলে আগে সংস্কার, এরপরে ইলেকশন। তার সেই বক্তব্য থেকে তিনি আসলে কেন সরে আসছেন আমি জানি না। দলগুলো এমন বক্তব্য কোথাও দেয়নি বা তার বিরুদ্ধে কেউ বলেনি যে তিনি আসলে রাখবেন বা বিরক্ত হয়ে এ ধরনের মন্তব্য করবেন। আমরা মনে করি যে তাদের পর্যাপ্ত সময় দেওয়া দরকার। বিশেষ করে আপনার 71-এর পরে রাষ্ট্র সংস্কার হয়নি, এইবার যদি রাষ্ট্র সংস্কার না হয় তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে এবং এতগুলো মানুষ শহীদ হলো, মারা গেল, তারাও কিন্তু আসলে তাদের আত্মার সাথে বেইমানি করা হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই রাষ্ট্র সংস্কার আগে, তারপরে ইলেকশন। কিন্তু কথা হলো এর জন্য করণীয়টা কি? এর জন্য করণীয় হলো দলগুলোর সাথে ঘন ঘন বসা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে মাত্র 2 বার চায়ের বৈঠক, মানে চা আড্ডা বলেন সেরকম আলোচনা হয়েছে, কিন্তু কার্যকরী রাষ্ট্রকে পরিচালনা করা বা প্রত্যেকের স্টেক নিশ্চিত করার মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করা বা
কি করণীয়, কি করা দরকার সেই বিষয়গুলো নিয়ে খুব বেশি আসলে বৈঠক করে নাই। সুতরাং যেটি তিনি বলছেন যে আসলে দলগুলো যদি চায় যে সংস্কার দরকার নেই ইলেকশন, দলগুলো কিন্তু এ ধরনের চাপ পাওয়ার মধ্যে নাই। আর দলগুলো কি চায় আমার মনে হয় সরকারের পক্ষ থেকে ডাকা দরকার, সংলাপের আয়োজন করা দরকার। এখন সংলাপ তো দল হিসেবে আমি করতে পারি না, আমি তো সরকারকে আহ্বান করতে পারি যে আপনি সংলাপের আয়োজন করেন, কিন্তু সরকার তো আসলে দলগুলোর কথা কতটুকু শুনছে বা না শুনছে সেটি কিন্তু আমরা সবাই জানি। দেখেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন কিন্তু সামনে এসেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ কারা চায়? এদেশের জনগণ চায়, শহীদ পরিবার চায়, এবং আমি দেখেছি যে দেশের অধিকাংশ মানুষ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক এরকম চাওয়া কিন্তু আছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি নিজেও আমার পেজে আমি পোস্ট করে দেখেছি। এই বিষয়টা আমরা আলোচনা আসছি, এই বিষয়টা আমরা আলোচনা আসবো। আমি একটু জাহিদুর রহমান আপনাকে ছাড়া আসতে চাই। সেটাই এক জায়গায় তিনি প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের বিষয়। এই রাজনৈতিক দলগুলো একমত হওয়া নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে আমাদের যে অভিজ্ঞতা, তাতে যদি এই সংস্কার আগে নাকি নির্বাচন আগে এইটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করে, সবাইকে আসলে ঐক্যমতে পৌঁছাতে পারবে? আপনার অভিজ্ঞতা কি বললেন? আমি মনে করি না। আপনি রাশেদ যেটা বলছিলেন আমি মন দিয়ে শুনছিলাম যে ডক্টর ইউনূস কিছুটা বিরক্ত, কিছুটা অধৈর্য কিনা এই আজকের ইন্টারভিউগুলোর কথা বলছেন, এটা দেখলে মনে হতে পারে। তবে আমি তার জায়গা থেকে কিন্তু খুব কনসিস্টেন্ট কথা দেখেছি, এবং আমি মনে করি টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দলগুলো সম্ভবত কেউ কেউ একটু বেশি চাপও তৈরি করছেন। ডক্টর ইউনূস প্রথম দিন থেকে দেশে দেশের বাইরে যার সাথেই কথা বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন, সেটা হলো সংস্কারের একটা দাবি আছে, এটা শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য হয় নাই, এগুলো ঠিক আছে। এবং উনি বলেছেন সংস্কার কমিশন তৈরি হয়েছে, যে সংস্কার কমিশনগুলোর রিপোর্টের পর তিনি সবাইকে নিয়ে বসবেন, বসে ডিসাইড করবেন। উনি পরিবারটাকে ক্লিয়ারলি বলছেন এভাবে যে বসে যদি মনে করে যে এই 10টা আমরা করব, এই 10টা করব, করে নির্বাচনে যাব, যদি মনে করে যে এই 10টার একটাও করব না, উনি কিন্তু এটা জানেন যে ঐক্যমত কোনো কিছুতে নাও হতে পারে। তো তাহলে একটা প্রশ্ন হচ্ছে, এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হওয়ার পর্যন্ত সবগুলো রাজনৈতিক দলকে অপেক্ষা করছে না। এখনই সেই আলাপ চলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিতে হবে। সো সংস্কার কমিশনের রিপোর্টের পর, এবং উনি পথ খোলা রাখছেন, উনি একবারও বলেননি যে সংস্কার আমি তোমাকে গুলে বেটে খাইয়ে দেব, জোর করে চাপিয়ে দেব, নো। বারবার উনি কনসেনসাসের কথা বলেছেন, এখানেও তাই। সো আমি সন্দিহান যে সংস্কার কতটুকু করব সেটা আসলে আমরা একমত হব না, একমত হওয়ার কথাও না। একটা প্রত্যেকটা দলে তার নিজস্ব এজেন্ডা আছে, অলরেডি আমরা দ্বিমত দেখছি। ছাত্ররা এখন দল করেননি, তারা যদি দল করেন এর মধ্যে খুব বেশি দেরিও হবে না দল করবেন, এরকম তাদের দায়িত্বশীল মানুষজন অন রেকর্ড বলেছেন, আমি কোনো ভেতরে শোনা কথা বলছি না। তো তা যদি হয়, তারা একটা পক্ষ, তারা চাইছেন অনেক দীর্ঘ সময়ের সংস্কার হোক। জামায়াতের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে তারাও খুব বড় স্কেলের মানে সংস্কার চাইছেন। আবার বিএনপি অত চাইছেন না, তারা চাইছেন যে বিএনপি যে নির্বাচনের সাথে জড়িত যা যা ইস্যুগুলো আছে সেইগুলো সংস্কার করেই তারা দ্রুত নির্বাচনে চলে যাওয়া। সো অলরেডি আমরা দ্বিমতের জায়গা দেখছি। তো আমি মনে করি যে দলগুলো প্রত্যেকের উচিত ছিল, কারণ ডক্টর ইউনূসের অন্তত বক্তব্যের মধ্যে আমি কোনো রকম ডেভিয়েশন দেখছি না এই ক্ষেত্রে, ক্লিয়ারলি বলছেন লেটস সি সংস্কার কমিশনের রিপোর্টগুলো যখন যাবেন সেগুলো নিয়ে বসে যতটুকু হওয়া যায়, লিস্ট যতটুকু হওয়া যায় সব কিছু, কোনো একটা দল যদি মনে করে যে আমি এইটুকুই মানবো, আলোচনার ভিত্তিতে আর একটু বাড়তে পারে, কিন্তু একমত হয়ে যতটুকু করা যায় ততটুকু হয়ে ইলেকশন করবেন, এবং তখনই বোঝা যাবে রোড ম্যাপটা কী। কারণ হচ্ছে আপনি 10টা সংস্কার করবেন না 20টা করবেন, তার উপরে ইলেকশনের আগে তার উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কতদিন ক্ষমতায় থাকবেন। তাত্ত্বিকভাবে বলছি, সব দল যদি একমত হয় তাহলে এই সরকার যে কোনো ইয়ে তো থাকতেই পারে। সো একমত যতটুকুতে হবে ততটুকু হবে। ওনার বক্তব্য তো আমি এটা দেখছি, এবং আমি ধারণা করি যেহেতু উনি রাজনীতির মানুষ না, এখন নানা দিক থেকে নানা বক্তব্য আসায় ওনার উপরে সম্ভবত চাপ তৈরি হয়েছে, এবং তাতে উনি এই ধরনের একটু অস্থির হয়েছেন, হতে পারে। আচ্ছা রাশেদ খান, আপনাকে জিজ্ঞেস করবো, এই প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের যে বিভিন্ন জন আছেন তাদের বক্তব্য, বিশেষ করে নির্বাচন নিয়ে, অনেকেই যেমন এই প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করেই নির্বাচন দেওয়ার পক্ষে বলছেন, যেমন আসিফ নজরুল বলেছেন, কালকেই বলেছেন। আর অনেক উপদেষ্টা কিন্তু আবার বলছেন যে সংস্কার করে তারপরে আসলে নির্বাচনে যাওয়া যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে যে পুরো সরকার বা পুরো উপদেষ্টা মণ্ডলী একই সুরে কথা বলতে পারছে? দেখেন, এইখানে যারা রয়েছে এই উপদেষ্টা পরিষদে, তারা অধিকাংশ আসলে রাজনীতির সাথে ন্যূনতম সম্পর্ক তাদের কখনোই ছিল না। তো সেক্ষেত্রে যারা রাজনীতি করেন তাদের একটি ধৈর্যের বিষয় থাকে, কারণ নানান ধরনের সমস্যা সামনে আসে, সেগুলো ডিল করেন এবং নানান অভিজ্ঞতা তৈরি হয়। কিন্তু যারা আসলে কখনো রাজনীতি করেননি বা জনগণের সাথে মেশেননি বা রাষ্ট্রকে ডিল করেননি বা
বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ম্যানেজমেন্টের সাথে কখনো জড়িত ছিলেন না, তারা আসলে এই সমস্যাগুলো সামনে আসলেই তারা এক ধরনের বিরক্ত হয়ে যান। তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি মনে হচ্ছেন, যেটি ভাই বললেন যে আমিও বলেছি, যে তিনি হয়তো কোনো কারণে অস্থির বা এটা আসলে এই চাপটা আসলে নিতে পারছেন না। আচ্ছা, এখানে আরেকটা বলি, বণিক ভট্টাচার্য তিনি বলেছেন যে এই সব উপদেষ্টাদের 4 বছর ধরে রাখা যাবে না, তারা সবাই দ্রুত নির্বাচন দিয়ে দিতে বলছে যে তাড়াতাড়ি শেষ করে আমাদের মুক্ত করে দেন। আচ্ছা, আমি একটু আপনাকে বলি, এটা তিনি সঠিক বলেছেন, কারণ অনেক উপদেষ্টা মনে করছেন যে আসলে এই উপদেষ্টা পরিষদে আসার কারণে তাদের জনপ্রিয়তা অনেকটা নষ্ট হচ্ছে। কারণ যখন আপনি বিরোধী দলে থাকবেন বা ভিন্ন মতের থাকবেন, তখন কিন্তু খুব সহজেই সরকারের বিভিন্ন ইস্যুতে সমালোচনা করা যায় এবং আপনি সাধারণ মানুষের একটা জনপ্রিয়তা আপনি কিন্তু পাবেন। কিন্তু যখন আপনি সরকারে চলে যাবেন, তখন নানান সমস্যা আসবে এবং সেক্ষেত্রে আপনি যদি সঠিক সমাধান না করতে পারেন, তাহলে কিন্তু জনগণ আপনার উপর সন্তুষ্টি থাকবে না। তো এই উপদেষ্টা পরিষদে অনেকে আছেন, তারা মনে করছেন যে কি ঝামেলার ভিতর আসলাম, এই ঝামেলা থেকে যত দ্রুত সম্ভব যদি মুক্তি পেতাম তাহলে ভালো। কিন্তু আমাদের যেটি মনে হয় যে তাদের আসলে এইভাবে বিরক্ত হলে হবে না, যেহেতু একটি দায়িত্ব তারা নিয়েছেন এবং জনগণের সমর্থন আছে, এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে, জনগণ সমর্থন দিয়েছে, এবং একই সাথে রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রধান উপদেষ্টাকে সমর্থন দিয়েছে। হয়তো কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে তাদের দ্বিমত ছিল, কিন্তু এর মানে এই নয় যে দলগুলো এমন চাপ সৃষ্টি করেছে যে ওই উপদেষ্টাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হবে। সমালোচনা করেছে, এটি সত্য। তো যাই হোক, আমরা মনে করি যে আসলে উপদেষ্টাদের মধ্যে এই ধরনের চাপ, বিশেষ করে যারা বয়স্ক, যারা সিনিয়র, তারা আসলে জীবনের শেষ সময়ে এসে আমার যেটি মনে হয় তারা খুব বেশি চাপ বা খুব বেশি মানে তারা এই ধরনের নিতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব, যেহেতু বাংলাদেশের বড় একটি দল, তারা বলছেন যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার করেন, তারপর ইলেকশনটা দেন। তো সেই জায়গা থেকে তারা হয়তো ভাবছেন যে বিএনপিকে ইগনোর করা যাচ্ছে না, যেটি আসলে আমাদের প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এমন ধরনের মনোভাব প্রকাশ করেছেন যে মানে বিএনপি সবকিছু বা বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু আসলে হচ্ছে না। তো আমার মনে হয় এই মনোভাব থেকে আসলে তাদের বের হয়ে আসা দরকার। বরং তারা যেটি করতে পারেন, সকল দলকে ডাকুক, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, যারা বুদ্ধিজীবী, যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা আইনজীবী বা যারা সুশীল সমাজ বা লেখক রয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডার, সবাই তো এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। সবাইকে ডেকে মতামত নেওয়ার পরে এ ধরনের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা বক্তব্য দিলে বেটার হয়। অন্যথায় যদি এক একজন এক এক রকম বক্তব্য দেন, তাহলে কিন্তু এই জনগণ হতাশ হবে, জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে, একই সাথে বিরক্ত হবে। আমার মনে হয় এই ধরনের বক্তব্য তাদের দেওয়া মোটেও সমীচীন না। তাদের উচিত আগে সংলাপ করা, আগে আলোচনা করা, স্টেক হোল্ডারগুলোর মতামত নেওয়া, এরপরে তাদের বক্তব্য দেওয়া, যে জনগণ কি চাই সেটি আগে। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, দর্শক আছেন ফোনে। হ্যালো। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম সেলিম, আমি ঢাকা থেকে বলছি। জি, বলেন। আমার প্রশ্ন ওই জাহিদ ভাইয়ের কাছে, যে আমি ভোটের পক্ষে, ভোটের ভবিষ্যৎ কি, আমি বাংলাদেশের জন্ম 50+ হয়ে গেল, কিন্তু আদৌ এই দেশের ভবিষ্যৎ তো আমি কোনো আলো দেখতে পাচ্ছি না। এত মায়ের হাজারি, ভাই বোনের আত্মত্যাগ, এত সংগ্রাম, 15 বছরের আত্মত্যাগের বিনিময়ে, হাজারো মানুষের রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয় স্বাধীনতা পেল। তো আজকে স্বাস্থ্য খাতের যে অবস্থা, বাজারের যে অবস্থা, মানে রাজনীতিরা বলতেছেন যে নির্বাচন দিবেন, নির্বাচন দিলে কালকে কিরা বাজারের পরিস্থিতি ভালো হয়ে যাবে, ঢাকার পরিস্থিতি ভালো হয়ে যাবে, স্বাস্থ্য খাতের পরিস্থিতি ভালো হয়ে যাবে। আপনারা একটু সময় দেন না, আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? আল্লাহর হস্তে তাদেরকে একটু সময় দেন, জনগণ। জি, ধন্যবাদ। আপনি সময় দেওয়ার পক্ষে আরেকজন আছেন। হ্যালো। হ্যালো। জি। হ্যালো। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হাজী জহিরুদ্দিন। জি। আমার প্রশ্ন, আগে সংস্কার হোক, পরে ভোট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার মন্তব্য আসলে আজকে। আচ্ছা, জাহিদুর রহমান, আপনার কাছে প্রশ্নটা ছিল দর্শকের। আচ্ছা, ফাইন, মানে সময় দেয়া, আমিও মনে করি যে ঐক্যমত্যের ভিত্তিতে সময় পাওয়া দরকার। কিন্তু আমি আরেকটু অন্য দিক যাই, যেমন উনি একটা কথা নিজেই বলছেন, ওটা দিলেই কি বাজারের অবস্থা ভালো হয়ে যাবে, মানুষের দ্রব্যমূল্য কমে গিয়ে মানুষ শান্তিতে থাকতে শুরু করবে? পাল্টা প্রশ্ন, মানুষ কি এখন আছে, সময় দিলে কি থাকবে? এই জন্য আমি প্রায় একটা কথাই সরকারকে বলছি, একটা সরকারের প্রধান কাজ হচ্ছে মানুষকে সার্ভিস দেয়া। সংস্কার যত কিছু করতে চায়, মূল উদ্দেশ্যটা কি আসলে? সংস্কারের মাধ্যমে আপনি কি অর্জন করতে চান? সার্ভিস বেটার দেবেন।
তো ডে টু ডে লাইফের সার্ভিসগুলো যদি এই সরকার ঠিকমতো দিতে না পারে, আমি বহুবার ইনফ্যাক্ট এই কথাগুলো বলছি যে সরকারের নিজেরও এই দিকে মনোযোগ দেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো না, সরকার যদি পণ্যমূল্য কমাতে না পারে, জীবনযাত্রার অবস্থা ভালো করতে না পারে, আইন শৃঙ্খলা ভালো করতে না পারে, যখন তখন রাস্তা ব্লক করে ঢাকা অচল করে দেয়া বন্ধ করতে না পারে, জনগণই আসলে নির্বাচন চাইবে, চাপ দেবে যে তুমি ব্যর্থ, তুমি চলে যাও। নির্বাচিত সরকার পারবে কিনা ডিফারেন্ট প্রশ্ন, কিন্তু মনে হয় আমরা পরিবর্তন করে দেখি, এই বোধ আছে। তো সরকারেরই সতর্ক থাকতে হবে। আর একটা কথা মনে রাখা দরকার, যে সংকটগুলো আছে এই সরকারও সব পারবে না। আমাদের সরকারের দিক থেকে যোগাযোগগুলো কম হচ্ছে। শেখ হাসিনা দেশটাকে যেই জায়গায় নিয়ে চলে গেছেন, এটা থেকে রিভার্সাল উল্টো দিকে আসার জন্য বেশ সময় লাগবে। সেটার জন্য এই সরকারও সাফার করবে, সামনের নির্বাচিত সরকারও সাফার করবে। তারা শুধুমাত্র তাদের মিসম্যানেজমেন্টের জন্য না, এটা এই যে ধ্বংসস্তূপ তৈরি করে গেছে, সেটা থেকে ধাপে 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 আগানো সহজ না। সহজ। আচ্ছা, আরেকটা আপনি যখন বলছিলেন যে রাস্তা দখল করে বিভিন্ন ধরনের সমাবেশ করা হচ্ছে এবং এখানে সরকারের পক্ষ থেকে খুব যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কালকেই আইন উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা কেন নিচ্ছেন না এবং আপনাদের মাথার উপর চেপে বসছে মনে হয়। তিনি বলছিলেন যে ব্যবস্থা নিতে গেলেই তো আবার নানা ধরনের সমালোচনা হবে। সরকারে থাকলে কি এই ভয়টি করলে সমালোচনা করতে হবে কেন? সমালোচনার ভয় করতে হবে কেন? ইজন্ট ইট? মানে আপনি সবাইকে খুশি করে একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন না। সরকারের কাজ প্রশাসন চালানো। আমরা কিন্তু সংবিধানের মধ্যে একটা শাসন বিভাগ ও শাসন বিভাগ, আপনাকে ইভেন প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে। কিন্তু জরুরি কথাটা হচ্ছে, যেটা জরুরি, আমরা শেখ হাসিনার বল প্রয়োগ নেই কেন? ইট ওয়াজ নট লেজিটিমেট, এটা নৈতিক ছিল না। ইট ওয়াজ ইললিগাল, এটা অনৈতিক ছিল, বেআইনি ছিল। আপনি যদি আইনিভাবে নৈতিকভাবে বল প্রয়োগ করেন প্রয়োজনে, সেটা আপনার সমস্যা হবে না। হ্যাঁ, যিনি বল প্রয়োগের অন্য এন্ডে আছেন তিনি আপনার উপর অখুশি হবেন। আপনি একটা কলেজকে ভার্সিটি ঘোষণা করে দাও বলে রাস্তায় এসে বসে পড়লেন, ট্রেনে ইটপাটকেল মারলেন। এটা যদি আপনি বল প্রয়োগ করতেন, যে কয়েকজন ওটার মুখোমুখি হয়েছেন তারা আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারে, কিন্তু সেদিন হাজার হাজার মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা হয়েছে যারা ওই জ্যামে পড়েছেন। সো আপনাকে এটা করতে হবে। আর আপনি সবাইকে খুশি করে সরকার হতে পারেন না। কোথায় যেন পড়েছিলাম, কোনো একজন বিখ্যাত ব্যক্তির কথা আছে, পলিটিশিয়ানদের সম্পর্কে, তুমি যদি সবাইকে খুশি করতে চাও তাহলে পলিটিশিয়ান হয়েও না, এটা সরকারের সাথেও মিলে, তুমি আইসক্রিম বিক্রি করো। তো ব্যাপারটা এইরকম আর কি। সরকার হলে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। রাশেদ, আপনার কাছে কি মনে হচ্ছে সরকার সবাইকে খুশি করতে চাচ্ছে? দেখেন, যেটি আমার বড় ভাই বললেন তিনি সঠিক বলেছেন। আসলে সবাইকে খুশি করে আসলে কোনো কিছু করা যায় না। বিশেষ করে এই সরকারের কাছ থেকে মানুষ কিন্তু অ্যাকশন প্রত্যাশা করেছিল, যে সরকার অভিযান চালাবে, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবে, দ্রব্যমূল্যের দাম কমাবে এবং জনমুখী বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করবে। কিন্তু আমার মনে হয় যে তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকার কারণে তারা এই কাজগুলো করতে পারেনি, যে কারণে ডে বাই ডে মানুষের অসন্তোষ কিন্তু বাড়ছে। আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক বা আপনার গণমাধ্যমের কর্মী, আমি অনেকের সাথে কথা বলেছি, আপনি নিজেও জিজ্ঞেস করতে পারেন, মানুষ কিন্তু এই সরকারের উপর খুব বেশি আশা রাখতে পারছে না বা সন্তুষ্টি মানুষ না। যেটি কিন্তু একজন এখানে প্রশ্ন করলেন যে এই সরকার এগুলো সমাধান করতে পারছে না, পরবর্তী সরকার আসলে কি পারবে? তার মানে তার এই কথার মধ্যেও কিন্তু এক ধরনের মানে অসন্তোষ আছে। তিনি যদিও এই সরকারের পক্ষে, আমরাও তো সরকারের পক্ষে, কিন্তু অসন্তোষ কিন্তু বিদ্যমান। আবার আরেকজন দর্শক তিনি কিন্তু আবার ভিন্ন কথা বলবেন যে এই সরকার পারছে না কন্ট্রোল করতে। দেখেন, আজকেই কিন্তু আইজিপি, ডিএমপি কমিশনার তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। কেন? ভিতরের কি কারণ? তারা কি আসলে আওয়ামী লীগের যারা গডফাদার তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না, নাকি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? তো সেই জায়গায় আমি মনে করি যে সরকারের আসলে যারা উপদেষ্টা রয়েছেন, আমার মনে হয় তারা আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কি করবেন, কি করা উচিত। তারা মনে হয় কিছুটা ভয় পাচ্ছেন। আপনি যেটি বললেন আসিফ নজরুল স্যারের কথা, যে তিনি বলছেন আমরা যদি এই ধরনের ব্যবস্থা নিই তাহলে মানুষটা অসন্তুষ্ট হবে। দেখেন, এইখানে মানুষকে সন্তুষ্টি বা অসন্তুষ্টি করার বিষয় না, বিষয়টা হলো রাষ্ট্রকে শৃঙ্খল করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। এর জন্য আপনার কাছে কে সন্তুষ্টি হলো আর কে সন্তুষ্টি হলো না এটি গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হলো যে রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে। এটি করার জন্য আপনার যা করার আপনাকে করতে হবে। যদি 10% মানুষ আপনার উপর অসন্তুষ্ট হয়, আপনি মনে রাখবেন 90% মানুষ আপনার উপর খুশি হবে। যেটি ভাই অলরেডি বলেছেন যে এই যে জ্যাম সৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানুষ অসন্তুষ্ট হয়েছে। হয়তো যারা আন্দোলন করছে তারা কিন্তু খুশি যে আমরা তো আমাদের আন্দোলনটা করতে পারতেছি, পুলিশ তো বাধা দিচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু অসন্তুষ্ট বেশিরভাগ হচ্ছে। ওই অনুষ্ঠানে আবার আসিফ নজরুল সাহেব বলেছিলেন যে যখন আবার ব্যবস্থা নেওয়া শুরু করব তখন ভালোভাবেই ব্যবস্থা নেওয়া শুরু করব। আচ্ছা, আরো দুজন ফোনে আছেন। হ্যালো হ্যালো,
জি, আপনার নামটি বলে প্রশ্ন করুন। সারদান বলছি। জি, বলেন। আমার আজকের প্রশ্ন একজন অতিথির কাছে, যে আজকের বিষয় হলো বাংলাদেশের নির্বাচন ভবিষ্যৎ। আসলে এই নির্বাচনের কথা উঠতে গেলেই প্রথমে কথা উঠতেছে সংস্কার নিয়ে। এক দল বলতেছে সংস্কার করো, আরেক দল বলতেছে যে নির্বাচন দেওয়া হোক। আসলে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ না হয় বাদই দিলাম, সে এখন নিশ্চিন্ন এক প্রকার। আচ্ছা, বাকি যেসব দল, বিএনপি আছে, জামাত আছে, জাসদ আছে, আরো যেসব দল আছে, এসব দলের যারা নেতৃত্ব দিচ্ছে, এরা কি কখনো নিজের দলকে সংস্কার করতে হবে এই মনোভাব পোষণ করে? কারণ 5 তারিখের পরে আমরা দেখছি, আমাকে একটু শেষ করতে দেবেন প্লিজ, যে 5 তারিখের পরে দেখছি আমরা ভুয়া মামলা, এখন আমরা দেখতে পাচ্ছি ভুয়া মামলা, তারপরে আপনার লুটপাট, অনেক কিছু হয়েছে। কিন্তু এটা আমরা জানি এবং আমরা দেখছি, এবং এখন ওটা ফুটে উঠতেছে কারা কারা করতেছে। তো প্রতিটা রাজনৈতিক দল কি নিজের দলকে সংস্কার করবে এরকম কোন মনোভাব পোষণ করে, এবং কি এই ধরনের কোনো উপস্থাপনা করতে? ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো তাদের নিজে সংস্কার করবে কিনা, আপনি এই প্রশ্ন। আরেকজন আছেন, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তার নামটি বলে প্রশ্নটা করুন। যে আমি জিএম জিলুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা। জি, বলেন। যে আমি বলতে চাচ্ছি যে ইনকামিং গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করছেন, সাধুবাদ জানাই। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা শিক্ষক সমাজের, যে দেশের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে শিক্ষা সংস্কার কমিশন কেন গঠন করলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুল, এনারা কি জানেন না যে শিক্ষা? ধন্যবাদ। আপনি শিক্ষা সংস্কার কমিশন চাচ্ছেন। জাহিদুর রহমান, আপনাকে জানতে চাই, একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আপনি কোনো ধরনের নিজেদের সংস্কার করা কোনো প্রবণতা দেখতে পাচ্ছেন, আগ্রহ? প্রবণতা দেখছি, এবং তারা ভবিষ্যতে একটা কথা মনে রাখা দরকার, আমি প্রায় বলি, মানে আমরা কেন যেন খুব রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে বলে এক্সপেক্ট করি। আমরা গত 15 বছর তো গণতন্ত্রের মধ্যেই ছিলাম না, এর আগে ইন্টারাপশন হয়েছে। সো আমাদের দেশের রাজনৈতিক দলের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন উইল টেক টাইম। আমি অন্তত সামনে যে দলটা, আওয়ামী লীগের কথা তো এখন বলার কিছু নাই, মানে আমরা রিসেন্টলি দেখব যে দলটির পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাদের নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গের জন্য পদক্ষেপ খুব দ্রুত নিচ্ছেন। দলের প্রধান খুব গুরুত্বপূর্ণ, মানে খেয়াল করুন যে আমাকে দেশনায়ক টায়ক বলা যাবে না, জন্মদিন পালন করা যাবে না, এগুলো সব গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের সিম্বল, আমি এইভাবেই দেখতে চাই। সো এই লক্ষণগুলো তো আমরা আসলে খুব ভালোভাবে দেখছি। তারা 31 দফা দিচ্ছেন এবং বলছেন যে প্রয়োজনে আমরা এগুলো আরও চেঞ্জ করব। সো এই যে এটাই গণতন্ত্র, যে আমি যা বলেছি, আমি বিএনপি, আমি এত বড় দল, আমি চাইলে তো যে কোনো কিছু করতে পারি, কিন্তু না, সেটা আমি তাদের মধ্যে ওই অ্যাটিটিউডও দেখছি না। আমি আশাবাদী আমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থা কন্টিনিউ করে আফটার সাম 10, 15 or 20 ইয়ার্স, দলগুলোকে পাল্টাতে হবে। আসলে একটা কথা জরুরি, মানুষ যেহেতু পরিবর্তন চাইছে, দলগুলোকে পাল্টানো ছাড়া কোনো উপায় নেই, গণতান্ত্রিক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, রাশেদ খান, আপনার কাছে আসতে চাই, যেটি প্রথম দিকে আপনি একটু বলতে চাচ্ছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এই ব্যাপারে দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সব দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে, তাদের মতামতকে অন্তর্বর্তী সরকার উপেক্ষা করতে পারে না, অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তিনি এক ধরনের এখানে একটু হয়তো ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে তাদের বক্তব্য একটু মিসকোট করা হয়েছে। তিনি বলেছেন আমরা কাউকে নির্বাচনে আনতে চাই না, চাই এমনটি বলিনি। তিনি বলেছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে কি না বা নির্বাচন করবে কিনা জনগণ ঠিক করবে। তবে দেশের মানুষ হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে, এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সব কিছু মিলে আপনার মন্তব্য জানতে চাইব। দেখেন, আমরা দল হিসেবে অনেক আন্তর্জাতিক কমিউনিটির সাথে মিটিং করি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আসিফ মাহমুদ তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে তিনি গণমাধ্যমকে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন স্পষ্টভাবে যে অ্যাম্বাসিগুলো চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। অর্থাৎ আমরা যে মিটিংগুলো করছি, আমাদের সাথে কি আলোচনা হচ্ছে বা আন্তর্জাতিক কমিউনিটির কি চাওয়া, সেই চাওয়া কিন্তু আসিফ তিনি প্রকাশ করেছেন। আসিফের কাছে যে মন্তব্য এসেছে ঠিক আমাদের কাছেও কিন্তু একই কথা। সেই জায়গায় আন্তর্জাতিক কমিউনিটি যেহেতু চাপ আছে, বিএনপি একটি বড় দল এবং আগামীতে ক্ষমতায় আসার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত 1 নম্বরে বিএনপি। তো নিশ্চয়ই বিএনপির কাছেও সেই আন্তর্জাতিক কমিউনিটি আহ্বান জানাচ্ছে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না বা কোনো দলকে নিষিদ্ধ করা উচিত নয়। এই ধরনের মতামত যখন দিচ্ছে, তখন বিএনপি যেহেতু ক্ষমতার দৌড়ে 1 নম্বরে, তখন বিএনপি যদি এখন সরাসরি আওয়ামী লীগের
নিষিদ্ধ চায়, তাহলে ওই আন্তর্জাতিক কমিউনিটি আবার বিএনপিকে সমর্থন নাও করতে পারে। তখন বিএনপি কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতির মারপেসের মধ্যে পড়ে গিয়েছেন, যে কারণে বিএনপি আমার যেটি মনে হয় এখন কৌশলী বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটি জনগণের সিদ্ধান্ত, আমরা সিদ্ধান্ত নেওয়ার কে। আমি এখন আসি ওই প্রসঙ্গে। দেখেন, এই সরকার নিজেই বলেছে যে আমাদেরকে জনগণ সমর্থন দিয়েছে। আপনি আপনার এই টকশো, আপনি ফেসবুক কমেন্ট দেখেন, ইউটিউব কমেন্ট দেখেন, আপনি প্রশ্ন করেন মানুষকে যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কি না, তো দেখবেন যে অধিকাংশ মানুষ কমেন্ট করবে যে আমরা নিষিদ্ধ চাই। তো সেক্ষেত্রে জনগণ যেহেতু নিষিদ্ধ চায় এবং 5 তারিখেই কিন্তু জনগণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটিয়ে তারা ম্যান্ডেট দিয়ে দিয়েছে গণহত্যার পরে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারে না। যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো তাহলে কিন্তু গণ অভ্যুত্থান হইতো না। শেখ হাসিনাকে বলতো যে আপনি ক্ষমা চান, ক্ষমা চাইলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন। জনগণ কিন্তু এই রায় দিত। জনগণ সরাসরি বলেছে যে আমরা নো মোর হাসিনা, হাসিনাকে আর চেয়ারে রাখতে চায় না। হাসিনাও পালিয়ে গেছে, তার মানে আওয়ামী লীগও পালিয়ে গেছে, দলের ব্যানারটিও পালিয়ে গেছে। সুতরাং এখন আমি মনে করি যত সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, সুতরাং বিএনপি কি বললো না বললো, আমি কি বললাম না বললাম, দল হিসেবে সেটির থেকেও গুরুত্বপূর্ণ হলো জনগণ কি বলল। জনগণ যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, সুতরাং বিএনপির মহাসচিবের বক্তব্য যেটি তিনি দাবি করছেন যে মিসকোট করা হয়েছে, সুতরাং তার ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায় তাই আমরাও চাই, তো বিএনপি তো রোডম্যাপ চাচ্ছে, আপনি সেই রোডম্যাপ কেন প্রকাশ করছেন না? বিএনপি তো আরও চাওয়া পাওয়া যে দ্রুত, মানে যত দ্রুত সম্ভব এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কার করার মাধ্যমে ইলেকশন দেন। আপনি তো সেক্ষেত্রে বললেন যে আগে সংস্কার পরে ইলেকশন। তো আমার যেটি মনে হয় যে প্রধান উপদেষ্টা যেটি বলতে চাচ্ছেন তার এই বক্তব্য কিন্তু মানুষ গ্রহণ করছে না, যে আপনি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আপনি ইলেকশনে সুযোগ দিবেন। দেখেন, আমি কিন্তু মানুষের সাথে মিশি, যেহেতু রাজনীতি করি, তরুণ, অনেক জায়গায় আমার যাওয়ার সুযোগ আছে। সেই জায়গা থেকে যেটি আমি দেখেছি যে মানুষ আসলে আওয়ামী লীগকে আসলেই নিষিদ্ধ চাচ্ছে। সুতরাং আওয়ামী লীগ আরেকটি পরিকল্পনা তৈরি করেছে, যেটি আমি শুনছি যে তারা এখন আওয়ামী লীগের ব্যানারে আগামী তার ইলেকশনে যাবে না, তারা এখন স্বতন্ত্র ব্যানারে ইলেকশন করবে। যেমনিভাবে পিটিআই পাকিস্তানি ইলেকশন করেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ এখন, আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই, স্বতন্ত্রভাবে ইলেকশন করলে ভোট তো কেনা যায় 500 টাকা 1000 টাকা দিয়ে। গ্রামগঞ্জের মানুষ কিন্তু এখনো সচেতন না, আওয়ামী লীগ কিন্তু এই প্ল্যান করছে। সুতরাং আমি মনে করি সরকারকে কঠোর হইতে হবে, অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যার পরে কোনোভাবে একটি দল রাজনীতি করতে পারে না। 71-এর পরে শেখ মুজিবের নির্দেশনায় গণহত্যা হয় নাই, জাসদের 30,000 নেতাকর্মীকে শেখ মুজিবের নির্দেশনায় হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয়বার শেখ হাসিনার নির্দেশনায় প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে। যে দলের ব্যানারটিকে ব্যবহার করে আওয়ামী লীগ সংগঠিত হলো, নেতাকর্মীরা সংগঠিত হইল, সেই ব্যানারটিকে আপনি ব্যবহার করতে দিবেন? এই শহীদ পরিবার মানবে? গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা মানবে? স্টেক হোল্ডাররা মানবে? কোনোভাবেই মানবে না। সুতরাং আওয়ামী লীগ ব্যানারটি নিষিদ্ধ করতে হবে। এখন কথা হলো যে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা সাধারণ কর্মী, তারা কি করবে? তাদের জন্য আমি মনে করি তারা নতুন দল গঠন করতে পারে, কিন্তু নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগ এটি করতে পারে। কিন্তু যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখনো পর্যন্ত কিন্তু আপনার 3000ও গ্রেপ্তার হয়নি। দেখেন, 28 অক্টোবরের পরে আপনার প্রায় 30,000 গ্রেপ্তার হয়েছিল, মাত্র একজন পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এই কারণে। তাহলে আপনি এইবার 2000 শহীদ হয়েছে, সুতরাং প্রত্যেক হত্যার জন্য আওয়ামী লীগের 30,000কে ধরেন, কত ধরছেন না তো। জি, আবার আসবো আপনার কাছে। আমি একটু জাহিদুর রহমান আপনার কাছে আসতে এই বিষয়ে একটু মন্তব্য যেতে চাইব। প্রধান উপদেষ্টার মন্তব্য, সেই সঙ্গে আজকে যেটি হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন সংশোধিত আইনটি, অধ্যাদেশটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, সেখানে কিন্তু একটা বিধান ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে বা দোষী সাব্যস্ত হলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে, কিন্তু এই বিধানটি উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়নি, অর্থাৎ এইটা অনুমোদন দেওয়া হয়নি। এই দুটি মিলে সবকিছু মিলে আপনার মন্তব্য জানতে চাইব। আচ্ছা, ধন্যবাদ। আমি রাশেদের একটা মন্তব্যের একটা পয়েন্ট বলি, আমি বলছি এটা গ্রহণ করতেই হবে। মানে আওয়ামী লীগের ব্যানার দেওয়া ঠিক হবে না। আমি যদি বলি আওয়ামী লীগের ব্যানারটাই থাকুক, কারণ আওয়ামী লীগ একটা গালি। এখন তুই আওয়ামী লীগ, মানে তুমি মানুষ না, তুমি আওয়ামী লীগ, তুমি একটা বর্বর অসভ্য। খেয়াল করবেন, মাঝে মাঝে ডিজাস্টারাস ঘটনা ঘটার পর, বিডিআর ম্যাসাকারের পর বিডিআর নাম পাল্টে ফেলা হয়েছিল, বিজিবি, তাদের ড্রেস পাল্টে ফেলা হয়েছিল। কারণ যখনই আমি মানে সেনাবাহিনীর দিক থেকে যেটা মনে করা হয়েছে, আমি যখনই বিডিআর দেখব, ওই একই পোশাক দেখব, আমার ওই স্মৃতিটা সামনে আসবে। সো চেঞ্জ ইট, আস্তে আস্তে যাতে এটা পাল্টে যায়। তো আমার তো মনে হয় সেই হিসাব করলে আমার আওয়ামী লীগ ব্যানার নাম থাকা উচিত। ওরা এটা পচতে শেষ হয়ে যাক, মুসলিম লীগ হয়ে যাক, আমরা যেভাবে বলি। এটাও একটা দিক আছে সম্ভবত। আর আজকে যেটা ঘটলো, এতে একটা জিনিস খুব স্পষ্টভাবে আমরা ডিসাইড করতে পারি, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে যাচ্ছে না।
এই ঘটনার পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হলো এখানে না আমরা যদি ঐক্যমত্য হয়ে আরও আইন আছে, উনি সন্ত্রাস দমন আইন 2009-এর কথা বলছেন, সেটার মাধ্যমে নিষিদ্ধ করা যাবে। এগুলো আসলে রেটরিক, সরকার নিষিদ্ধ করবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কীভাবে আমি একটু বলি। সন্ত্রাস দমন আইনে এক্সিকিউটিভ অর্ডারে যখন আপনি কাউকে নিষেধ করেন, ছাত্রলীগকে করা হলো, এটা সমালোচনা আছে। এটা সমালোচনা কেন? এটা একটা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করছেন, এটা কোনো শুনানির মাধ্যমে হয়নি। আইসিটি অ্যাক্টে যদি আপনি এদেরকে এটা করতেন তাহলে কিন্তু এটার একটা বিচারিক প্রক্রিয়া আছে, যেখানে আপনি আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছেন। ধরুন এখানে আওয়ামী লীগকে সংগঠন হিসাবে অভিযুক্ত করে কেস ফাইল করা হলো, আওয়ামী লীগের লয়ার থাকবে, তারা চাইলে বিদেশ থেকে লয়ার নিয়ে আসতে পারবে। এগুলো কিন্তু সবই সংশোধনীতে আছে, এটা অবজার্ভ করতে পারবে অনেক কিছু, এটা ভেরি ট্রান্সপারেন্ট নাও এডেজ। সেটার পর যদি নিষিদ্ধ করার বা শাস্তি দেওয়ার সুপারিশ করা হতো, সেই ক্ষেত্রেও দেখা যেত ইনফ্যাক্ট সুপারিশ করা প্রথম এটা ওনারাই শাস্তি দিতে পারবেন, প্রাথমিক সংশোধনীতে ওইটা ছিল, পরে এটা আরও সফট করেছিলেন, কিন্তু এখন এটাকে আসলে তুলেই দেওয়া হলো। তাহলে আমরা বলতে পারি যে সরকার আসলে ডিসাইড করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, এটা আমরা বলে দিতেই পারি। অন্য কোনো পন্থায়, অন্য কোনো আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, করবেন না, করা যায় টেকনিক্যালি। কিন্তু সন্ত্রাস দমন আইন 2009 নিয়ে আমরা নিজেরাই প্রচুর সমালোচনা করেছি, যখন জামায়াতকে ওইটা দিয়ে মানে নিষিদ্ধ করা হয়েছিল, আমরাই করেছি। ওটা থাকতে হয় আপনার হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, মারাত্মক কোনো ভয়ঙ্কর কেউ একটা কিছু ঘটাচ্ছে, কোনো একটা দল সারা দেশে, মুহূর্তে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তো সন্ত্রাসী কেউ একটা কিছু করছে, তখন ওটা ইউজ করার একটা সুযোগ আছে। আওয়ামী লীগের ব্যাপারে তো একটা বিচারিক প্রক্রিয়া, এবং আওয়ামী লীগের মতো এত বড় দল, এবং রাশেদ নিজে কথা বলে দেখেছেন বা উপদেষ্টা বলছেন যে বিদেশিদের এত চাপ আছে, সেটাকে ন্যূনতম বিচারিক প্রক্রিয়া ছাড়া আপনি তো নিষিদ্ধ করতে পারেন না। এটা রাশেদ যেমনটি বললেন যে একটা আন্তর্জাতিক চাপ আছে, আসলে মূল কারণ ওটা আমি মনে করি। কারণ একটা দেশ তো জিওপলিটিক্স আছে, জিওপলিটিক্সের বাইরে আসলে যেতে পারেনি। এবং প্রধান উপদেষ্টা আমি বলবো যে ইটস এ ট্রিক, আমরা এভাবেই বলতে পারি যে বিএনপির চাওয়া না চাওয়ার কথা বলছেন, কিন্তু মূল ঘটনা আসলে ওখানে বলে আমি ধারণা করি। আর একটা কথা একটু যোগ করে দিই, ছাত্ররাও চাপাচ্ছেন দায়। আসিফ কিন্তু ওখানে নাম না তুলে বিএনপির কথা বলছেন, এটা ওনারা করছেন কারণটা আমি বলতে পারি। ওনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন, সো রাজনৈতিক দল যদি তৈরি করেন, ওনারা বলেছেন ওনাদের কম্পিটিটর কিন্তু বিএনপি হবে, সো বিএনপিকে ভবিষ্যতে তারা বলবেন এই যে দেখো তোমাদের জন্য আমরা আওয়ামী লীগকে নিষেধ করতে পারি নাই। দিস অল আর পলিটিক্স। রাশিদ খান, আপনি সম্ভবত আইসিটি এই নতুন অধ্যাদেশ নিয়ে কিছু বলার আছে আপনার, ছোট করে। দেখেন, জনগণ কি চেয়েছিল? আওয়ামী লীগকে অন্তত গণহত্যার দায়ে নিষিদ্ধ করা। এবং ঠিক আছে, আপনি এখন নিষিদ্ধ করলেন না, গণহত্যার বিচারটা হোক, তারপরে আপনি সিদ্ধান্ত নিতেন। কিন্তু এখন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ, সেটি আপনি এখন ফাইনাল করেছেন। তার মানে পরবর্তীতে এই যে আওয়ামী লীগের যারা অপরাধী, তারা যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের ব্যানারটিকে ব্যবহার করে, আপনি কিন্তু সেই পরবর্তীতে নিষিদ্ধ করার জায়গাটা এখন কিন্তু বন্ধ করে দিয়েছেন। আপনি বলছেন যে বিএনপি চায় না বলে আমরা চাই না। বিএনপি তো রোডম্যাপ চায়, আপনি তো বিএনপির রোডম্যাপ প্রকাশ করছেন না। তাহলে কেন এখন বিএনপির মহাসচিবের ঘাড়ে বন্দুক রেখে আপনি এই অধ্যাদেশ পাশ করলেন? আমরা ঘৃণা ভরে এই অধ্যাদেশ প্রত্যাখ্যান করছি। আমরা এর জন্য প্রয়োজনে আন্দোলন করব। আমরা মনে করি জনগণের মতামত নেওয়া দরকার ছিল, শুধু বিএনপি না, আপনি তো বিএনপিরও আনুষ্ঠানিক কোনো মতামত নেননি, আমাদের মতামত নেননি। প্রয়োজনে আপনাদের কাছে যদি মনে হতো যে আপনারা নিষিদ্ধ করতে চান কি না চান, দলগুলোর মতামত নেওয়া দরকার। আপনারা এর আগে 2টি সংলাপের আয়োজন করেছেন, আপনি আমাদেরকে আবার ডাকতেন, আপনি বিভিন্ন স্টেক হোল্ডারকে ডাকতেন, আপনি প্রয়োজনে গণভোট করতেন, আপনি কিছুই করলেন না। আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। ভাই যেটি বললেন আমি একমত যে আন্তর্জাতিক কমিউনিটি চায় না, এ কারণে ডক্টর ইউনূস স্যারের যে উপদেষ্টা পরিষদ এই অন্তর্বর্তীকালীন তারাও চায় না। এখন কি করতে হবে? দায়মুক্তি দরকার না? সুতরাং বিএনপির উপর ওই বলটা দিয়ে দেওয়া হলো যে বিএনপি চায় না বলে আমরা চাই না। এটি আসলে তারা ঠিক করে না। আমরা মনে করি এটি তারা অন্যায় করেছে। এই শহীদের রক্তের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার বেইমানি করেছে। সুতরাং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং যে অধ্যাদেশ পাশ করা হয়েছে এটি বাতিলের দাবিতে আমরা অবশ্যই আন্দোলন করব। আমরা কোনোভাবে এটি মেনে নিতে পারি না। জি, ধন্যবাদ। একদম শেষ সময় চলেছে। জাহিদুর রহমান, জানতে চাই ভোটের ভবিষ্যৎ আসলে কি 1 মিনিটের মধ্যে? একটু অপেক্ষা করতে হবে। আমি মনে করি না ভোটের ভবিষ্যতে কোনো অনিশ্চয়তা মেজর কিছু হবে, কারণ আমাদের সব দিক খোলা রেখেছেন প্রধান উপদেষ্টা। সংসদ যে কমিশনগুলো আছে তাদের রিপোর্ট আসুক,
এবং আমি চাই আমার জায়গা থেকে যে এই যে সুযোগ এসছে, এই সুযোগে প্রত্যেকটা দল তার তার জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে হলো কিছু সংস্কার অ্যাগ্রি করবেন, যে সংস্কারগুলো করে একটা সময় পর নির্বাচন দেবে, এবং নিশ্চিতভাবে সেটা খুব বেশি দেরি হবে না। আজই আমাদের প্রধান উপদেষ্টা ইন্টারভিউতে বলেছেন যে তার প্রচুর উপদেষ্টা আছেন যারা খুব দ্রুত নির্বাচন, বেশি দেরি না করে নির্বাচন দিয়ে দিতে বলছেন, কারণ তারা তাদের যে কাজ আছে সেটাই ফিরে যেতে চান। আমরাও মনে করি সেটা হবে, সব কিছু সুন্দর মতো হবে বলে আমি বিশ্বাস রাখতে চাই। ধন্যবাদ। 30 সেকেন্ড। হ্যাঁ, আমি যেটি বলতে চাই, দেখেন এই যে রাষ্ট্র সংস্কার, এটির মেন উদ্দেশ্যটা কি? এর মেন উদ্দেশ্য হলো যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। অন্যথায় কিন্তু রাষ্ট্র সংস্কারের খুব বেশি কার্যকারিতা থাকবে না। তো সেক্ষেত্রে ইউনূস সরকারের উচিত হবে দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনের বিষয়টি আলোচনায় রাখা। কিন্তু আপনি সবসময় যদি বলেন যে আগে সংস্কার পরে নির্বাচন, শহীদের রক্তের সাথে বেইমানি করে কেন নির্বাচনের কথাবার্তা বলা হচ্ছে, এর মাধ্যমে কিন্তু দলগুলো যেটি মনে করছে যে আরেকটি 1-11 করার প্ল্যান আছে কিনা, যেটি নিয়ে কিন্তু বক্তব্য বা আলোচনা রয়েছে। দলগুলোর নেতাদের বক্তব্য শুনলে আপনি কিন্তু বুঝবেন। তো আমরা মনে করি দলগুলো কোনো সন্দেহ বা কোনো সংকটে ভুগুক, এ ধরনের কোনো বক্তব্য কোনো উপদেষ্টার দেওয়া ঠিক হবে না। এবং একই সাথে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন, দল গঠনের কোনো বক্তব্য না দেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো বক্তব্য না দেন। এর মাধ্যমে মনে হবে যে আরেকটি কিংস পার্টি গঠনের একটি পায়তারা চলছে। আমরা চাই না ছাত্ররা অবশ্যই অভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল আসবে, তবে সেটি সরকারে যারা রয়েছে, তাদের বাইরে যারা রয়েছে তারা সেটি করতে পারে। জি, আবার নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আবার অন্য সময় আলোচনা করবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রার আজকের পর্ব থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।